ননাজ এসে বলেই উঠল, সাবধান করতে এসেছি, এরপর এমন শুনলে অনেক খারাপ হয়ে যায়। ফাতেমার সাথে খারাপ ব্যবহার করছো? ফাতেমা এ বাড়ির সব কাজ করে, তাকে তুমি যা তা বলেছো? ওর গায়ে হাত তোলার সাহস কে দিচ্ছে তোমারে? কি চাও তুমি? তোমার বেয়াদবি কি কমবে না? তোমাকে শেষবার সাবধান করছি, নিজেকে সামলাও। আপুর কথা এবার একটু হেসে বললাম, আমি তো ফাতেমার গায়ে হাত তুলেছি। আপনি সব কিছু জানলে খুন করে ফেলতেন। একটু চোখ কান খোলা রাখুন, নিজের স্বামীর সাথে অন্য মেয়ে দেখলে কেমন লাগে বুঝবেন। আর যদি জানতে পারেন একই সাথে ভাই আর স্বামী দুজনের চক্কর আছে, তাহলে আপনার মুখটা দেখতে কেমন হবে আমি তাই ভাবছি। আপনারা অনেক অপমান করেছেন, কষ্ট দিয়েছেন, সহ্য করে নিয়েছি। আপনি তো একটা মেয়ে, মেয়ে হয়ে কি মেয়ের যন্ত্রণা বুঝেন না? আপনার কি কষ্ট হয় না আমাকে এসব বলতে? আপুর মুখটা চুপসে গেল। বেশ কৌতূহল আর অস্থির গলায় জিজ্ঞেস করলো, ফাতেমার সাথে কার কি চক্কর চলছে, সোজা সাপটা বল। আমি হেসে জবাব দিলাম, দুদিন হলো না বাড়িতে এসেছি, আমার চোখ পড়ে গেল। আপনার পড়লো না? পড়বেই বা কী করে? অন্যের বাড়ি মেয়েকে কীভাবে অপমান করা যায় তা নিয়েই ব্যস্ত থাকেন। দুলাভাইয়ের দিকে নজর রাখেন কিছুদিন, এরপর নিজেই টের পাবেন ফাতেমাকে কেন মেরেছি। এ বাড়িতে এসে কেবল নোংরামের সাক্ষী হচ্ছি। আপনার কোনো পাপের ফল হিসাবে এখানে পাঠিয়েছেন আল্লাহ জানে। কথাগুলো বলে সামনে থেকে সরে গেলাম। আপু আর পাল্টা জবাব দিল না, হয়তো তার টনক নড়ছে। যন্ত্রণা আমাকে ঘায়েল করছে না ভীষণ। এই জীবনটা একটু শান্তি চেয়েছিল, আর সেটাই যেন আমাকে শেষ করে দিচ্ছে কুড়ে কুড়ে। সব কিছু মিলে আমার সংসার চলছে, পড়াশোনার সুযোগ আর হয়ে ওঠেনি, হাতে পায়ে ধরেও আর পড়েনি। পরিবারের সাপোর্ট থাকলেও হয়তো পারতাম, তবে সেটা না থাকায় আর হয়নি। সব মিলিয়ে আমার জীবনটা কেটে যাচ্ছে কোনো রকমে। মা বারবার খবর পাঠায়, বাসায় চাল নেই ডাল নেই, আমি যেন কিছু পাঠাই। আমারও পাঠাতে ইচ্ছে করে, তবে পরিস্থিতির সাথে যুদ্ধ করে সেটা আর পারি না। বড় ঘরে মেয়ে হয়তো মা এজন্যই বিয়ে দিয়েছিল, যাতে করে তাদের অভাব ঘুচে যায়। তবে বাস্তবতা একদম আলাদা। দীপকের সাথে আমার বৈবাহিক সম্পর্ক এত ভালো না যে 1 মাস ভালো করে উঠতে পারিনি। চেষ্টা করেছি, তার দিক থেকে কোনো চেষ্টা ছিল না, তাই কোনো রকম সংসার চলছে। ব্যবসার কাজে দীপক গেছে ঢাকার বাইরে। আমি সকালে ঘুমাচ্ছিলাম, এই তো সকাল 6টা বাজবে। বাইরে থেকে চিৎকার আওয়াজে আমার ঘুম ভাঙলো। ভাবলাম কি না কি হলো, তাই দ্রুত বিছানা ছেড়ে উঠে বাইরে গিয়ে অবলোকন করলাম। আপু ফাতেমা কথাটা বেধরম পেটাচ্ছে। সকাল সকাল এত শান্তিময় দৃশ্য যেন আমাকে আরও বেশি প্রশান্ত করে তুলল। পাশে মাথা নিচু করে দুলাভাই দাঁড়িয়ে আছে, হাতে নাতে ধরেছে আপু আজকে। মেয়েদের নজর ভয়ঙ্কর, একবার পড়লে সত্য হাতে নাতে ধরা পড়বেই। আমার শাশুড়ি এবার সুর পাল্টে ফেললো, নিজের মেয়ের জামাইকে বলে উঠল, এত নিচে নামতে পারলে তুমি? তোমাকে আমি কত ভরসা করতাম। সেদিন তাহলে অনন্যা ঠিকই বলেছিল তোমার চরিত্রের সমস্যা আছে। এখন আমার চোখের সামনে থেকে দূর হও। ফাতেমা, তোরে নিজের মেয়ের মতো ভালোবাসলাম, বউরে দিয়ে কাম করেছি, তোরে দিয়ে করাইনি, তারপরেও তুই এমন করলি? বাচ্চা বের হ আমার চোখের সামনে। ফাতেমা আপুর হাতে আরও কয়েকটা উত্তম মাধ্যম খেলো, তারপর আপু চুলের মুঠি ধরে বের করে দিল। আমার যে কি শান্তি লাগছে বুঝতে পারবো না। এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। দুলাভাই মায়ের পা ধরে ফেললো, তারপর আপুর পা ধরে বসে রইল। যতই হোক নিজের স্বামী, মেয়েরা এই জায়গায় হেরে যায়। শত কষ্ট দেওয়ার পরেও মেয়েরা এখানেই গলে যায়। স্বামী নামক শব্দের কাছে মেয়েরা পরাজিত হয়ে যায়। সকল অভিমান যেন এই সম্পর্কটাকে শেষ করে দিল। আপাও গলে গেল, আর দুলাভাই কতকগুলো কথা শুনিয়ে মাপ করে দিল। চারদিকে হঠাৎ আসা ঝড়টা হঠাৎ করে থেমে গেল। সবাই সবার রুমে চলে গেল। আমি চলে আসলাম আমার রুমে। এক বিন্দু শান্তি যেন আমাকে ঘিরে ধরল। বাইরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা যেন আমার প্রশান্তির কারণ আজকে। তবে প্রশান্তির সময় আর বেশিক্ষণ থাকে না। ভেতরের যন্ত্রণা যে কী ভয়াবহ কেবল সেটা আমি জানি। আমার সাথে সেদিন এমনটা না হলেও পারত। এরপর থেমে গেলাম। পরের পৃষ্ঠাগুলো ছেঁড়া, বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে ছিঁড়ে রেখেছে। বাকি পৃষ্ঠাগুলো পড়ার জন্য অস্থিরতা বেড়েই যাচ্ছে। আমি তন্ন তন্ন করে লেখাগুলো খুঁজতে লাগলাম, তবে পেলাম না। এরপর আপার সাথে কী হলো আমার জানার অনেক ইচ্ছে জাগলো, কিন্তু কোনোভাবেই সেটা আর পূরণ হলো না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি জানতে চাই আপার জীবনের প্রতিটা অংশ। আপার হয়ে আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু পৃষ্ঠাগুলো কোথায় গেল? কোথায় গেল সে শব্দগুলো যেগুলো আপা লিখেছে? আমি অঝরে কাঁদছি, কান্না যেন আমার থামছে না। বাইরে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে রাস্তায় বের হলাম, হাঁটতে লাগলাম গন্তব্যে। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি হেরে গেলাম। আপুর সাথে তারপর কি হয়েছিল এসব ভেবে সামনে তাকিয়ে চমকে গেলাম। স্বয়ং আপু আমার সামনে দাঁড়িয়ে আছে, একদম হুবহু আপু। আপু আমি জাম গাছে ঝুলতে দেখেছি, তাহলে এটাকে? আমার বুক ধড়ফড় করছে। স্বপ্ন দেখছি না তো? পরক্ষণে বুঝলাম এটা আমার ভ্রম না, সত্যি। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আনহারি ভবনটা কোথায় বলতে পারেন? আমি স্তব্ধ হয়ে গেলাম তার কথায়। আনহারি ভবনে এলাকার সবচেয়ে বড় ভবন, অনেক বড় বিজনেসম্যানের বাড়ি এটা। আমি ঢোক গিলে
কেবল সামনের দিকে ইশারা করলাম। তিনি হালকা হেসে ধন্যবাদ দিয়ে গাড়িতে ঢুকে গেলেন। গাড়িটা আমার সামনে দিয়ে আনহারি ভবনের দিকে এগোচ্ছে। আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। গাড়ির পিছু পিছু দৌড়াতে লাগলাম, তবে নাগাল পেলাম না। আনহারি ভবনের নিরাপত্তা অনেক কঠোর, চাইলেও সেখানে প্রবেশ করতে পারবো না। আমি নিজেকে সামলে বাসায় আসলাম। মাকে আল্লাহর কসম কেটে বললাম বড় আপার সাথে আপার কোনো যমজ বোন হয়েছিল কিনা। মা অস্বীকার করলো। মাকে বারবার জিজ্ঞাসা করার পর মা না করলো। মাকে আমি আপাকে দেখার কথা বললাম। মা আমাকে বলে উঠলো, ফিনা, অনন্যা আমার মেয়ে। যতই রাগ কষ্ট দেখাই না কেন, দিন শেষে সে আমার মেয়ে। আমার মেয়ে যমজ হলে আমি কি জানতাম না? গ্রামের কেউ জানতো না? আমাদের তো ডাক্তারের যুগ ছিল না এখনের মতো। কয়টা বাচ্চা হবে সেটা তো বোঝা যেত না। দায়সারা নিজের ঘরে এসে বাচ্চা প্রসব করে যাইতো। এমন হলে আমি বুঝতাম না? অনন্যা আমার প্রথম সন্তান ছিল। আবেগ তো ছিল আমার। ওকে তো আমি কম ভালোবাসিনি। প্রথম সন্তান কি কেউ দিয়ে দেয়? ফিরনা মায়ের কষ্ট বুঝেও বোঝে না। মা, আমাকে তুই পাষাণ বলিস, নির্দয় বলিস, মনে করিস অনন্যার জন্য আমার পুড়ে না? কিন্তু বুঝিস না কতটা পুড়ে। আমার যন্ত্রণা তোর বোঝার ক্ষমতা নেই। বিয়ের পর আমি চাইতাম অনন্যা আমাদেরকে সাহায্য করুক। কি করব বল? অভাবের সংসার, নুন আনতে পান্তা পড়ে একটু ভালো থাকতে চাইব। অনন্যাকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সুখে থাকবে। তবে নিজের মেয়েটা তো চিনতাম ঠোঁট কাটা স্বভাবের। স্বামীর বাড়িতে এসব চলে না, তাই শাসন করতাম যাতে মানিয়ে নেয়। তাই তো এখন পাষাণ হবই। আর এখন তুই বলেছিস আমরা অনন্যার সাথে, আমার মেয়ের সাথে হয়েছে, আমি তোকে দত্তক দিচ্ছি কি না? আরও এত ভবনে যাচ্ছে মেয়েটা বললি, এত বড় ভবনে কারোর সাথে আমাদের মতো ফকিরের কী সম্পর্ক থাকবে? আর এত বড় ঘরে মেয়ে বিয়ে দিলে তো টাকা দিয়ে দিতাম, আমাদের সংসারে এ হাল হতো না। সামনে থেকে সর তুই, সারাদিন ঘুরেই থাকিস, তাই এমনটা দেখাস। মায়ের কথা বুঝতে পারলাম মা মিথ্যে বলছে না। অনন্যার কোনো যমজ নেই। এদিকে অনন্যা মৃত্যুবরণ করছে, তাহলে একেই। এগুলো আমাকে ভীষণ প্যারা দিচ্ছে। এর মধ্যে দরজা খটখট আওয়াজ পেলাম। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে চমকে উঠলাম। কি ভাবছেন ওই মেয়েটা এসেছে? না, ওই মেয়ে আসেনি। তবে তবে একটা পার্সেল এসেছে। কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে পার্সেলকে পাঠালো? ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করলাম। আমি তো কিছু অর্ডার করিনি, কে পাঠিয়েছে পার্সেল? ডেলিভারি ম্যান হালকা উত্তর দিল, ম্যাডাম, কুরিয়ার থেকে এসেছে ও পার্সেল। কুরগাঁও নামটা শুনে আমি চমকাম। কুরগাঁও আমাদের গ্রাম। 12 বছর হয়েছে সে জায়গা থেকে চলে এসেছে, আর ফিরে যাওয়া হয়নি। এতদিন পর কে পার্সেল পাঠালো? আমার শরীর কাঁপছে। কাঁপা গলায় বললাম, কে পাঠিয়েছে পার্সেল? আর কি পাঠিয়েছে? ম্যাডাম, সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ তো ডেলিভারি করা। কে পাঠিয়েছে সেটা আমি জানি না। সব টাকা কি পে করা নাকি পে করব? ম্যাম, ফুল পেমেন্ট করা। আমার বিস্ময় যেন কাটছে না। কে পাঠালো পার্সেল? এই ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কী হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে এসব? প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে। ডেলিভারি ম্যানের ডাকে ভাবনার ঘর থেকে বের হয়ে আসলাম। ম্যাডাম, পার্সেল রিসিভ করবেন না? আমি হালকা গলায় কেবল বললাম, দেন। ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে চলে গেল। পার্সেল হাতে নিয়ে আমার কেবল হাত কাঁপছে, শরীরটা ঝিমঝিম করছে, বুকটা কেমন জানি ধুকপুক লাগছে। সব মিলিয়ে আমার বেশ অস্বস্তি হচ্ছে। আমি আস্তে পায়ে আমার রুমে গেলাম। পার্সেলটা ভালো করে উল্টে পাল্টে দেখলাম। কোথাও প্রেরকের নাম নেই, শুধু গ্রামের নামটা উল্লেখ আছে আর প্রাপকের নাম। আমি কাঁপা কাঁপা হাতে পার্সেলটা খুলে আরও বিস্মিত হয়ে গেলাম। কষ্টের দাবানালে আমি পুঁততে লাগলাম। আপার একটা তৈলচিত্র। কে পাঠালো এটা? আমার মতো সাধারণ মানুষ কিভাবে বের করবে কে পাঠিয়েছে, আর কেনই বা এত বছর পর পাঠিয়েছে? আপার এই ছবিটা আপাকে একদম জীবন্ত লাগছে। মনে হচ্ছে আপা আবার ফিরে এসেছে। আপার এই ছবিতে কোনো মলিনতার ছাপ নেই। একদম বিয়ের সাজে যেমন সজীব ছিল, ঠিক তেমনই এই ছবিটা। আমি ছবিটা ঘাঁটতে ঘাঁটতে খেয়াল করলাম কিছু একটা নিচে পড়েছে। নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা খাম। আমি তাড়াহুড়ো করে খামটা নিলাম। খামটা ছিঁড়ে একটা চিঠি পেলাম। তাতে লেখা, স্নেহের ফিরে না, ইচ্ছে করে নামবিহীন পার্সেলটা পাঠিয়েছি। তোমার বড় আপা অনন্যাকে আমি ভীষণ ভালোবাসতাম। ভেবেছিলাম একসময় এসে ভালোবাসার কথা বলবো। পড়ালেখা করতে অনেক কষ্টে বাপের জমি বিক্রি করে দেশের বাইরে এসে পড়ালেখা চলছিল ভালো। হঠাৎ করে শুনতে পারি অনন্যার বিয়ে হয়ে গেছে। না পর কষ্ট থাকলেও খুশি হয়েছিলাম, কারণ শুনেছিলাম বড় ঘরে বিয়ে হয়েছিল। সব মিলে ভালোবাসা এক কোণে রেখে নিজের জীবনের সাথে লড়াই করেছিলাম। সে সময়টা বিয়োগ ব্যথায় ভুলতে এই ছবিটা অঙ্কন করেছিলাম। অনন্যার সজীবতা যেন এই ছবিতে মিশে আছে। এই ছবিটা দেখলে আমার ভীষণ শান্তি লাগতো। এভাবে চললো আমার জীবন। হুট করে শুনলাম অনন্যার ডিভোর্স হয়েছে। সেদিন অনন্যাকে পাবার একটা আশা আমার মনে চলে এসে, তবে একটু খারাপও লেগেছিল। ডিভোর্স কোনো নারী সহজে চায় না।
আমি অনন্যার কষ্টটা অনুভব করতে পারতাম। ভেবেছিলাম তার শোক একটু কাটুক, এরপর তার সাথে যোগাযোগ করব। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বলবো, তাকে আবারও পড়াবো, অনেক বড় করে তার স্বপ্ন পূরণের সাথী হব। কিন্তু সব আশায় হঠাৎ করে থমকে গেল অনন্যার মৃত্যুর কথা শুনে। সেদিনের পর থেকে আমি আর এ ছবিটা দেখিনি, কারণ কষ্ট বাড়বে, যন্ত্রণা আমাকে ঘুরে ঘুরে খাবে। দীর্ঘ 12টা বছর আমি দেশে আসিনি, অনন্যার জন্য আসিনি, বিষয়টা এমন না। সিটিজেনশিপ পাওয়ার একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে 12 বছর পর দেশে আসলাম। দেশে এসে জানতে পারলাম তোমরা ঢাকায় থাকো, কেউ তোমাদের খোঁজ জানে না। অবশেষে অনেক কষ্টে খোঁজ নিয়ে তোমাকে স্থির চিত্রটা পাঠালাম, যত্ন করে রাখো। চিঠিটা পড়া শেষ করে আমি ভাবনার অতল গহরে ডুবে গেলাম। কাকতালীয়ভাবে সব কিছু একই দিনে কিভাবে হচ্ছে? এটা কিভাবে সত্যি কাকতালীয়, নাকি এতে রয়েছে গভীর রহস্য? কে নামহীন মানুষটা যে আপাকে এত ভালোবাসতো? সব মিলিয়ে গোলমেলে লাগছে, ভীষণ ক্লান্ত আমি, এই হিসাব মেলাতে পারছি না। আবার ছবিটা খাটের উপর রেখে চুপ করে বসে রইলাম। আর কিছু ভালো লাগছে না। একটু পর টিউশনির সময় হয়ে যাবে, যেতে কোনো ইচ্ছে করছে না। এক রহস্য যেন আমাকে ঘিরিয়ে ধরছে। ওই মেয়েটাকে আবার মুখ স্পষ্ট ছিল, আপাকে নিজের চোখ ঝুলতে দেখেছি। তাহলে আনহারি ভবনে যে মেয়েটা কে? এসব ভাবনায় আমাকে পাগল করে দিচ্ছে। এর মধ্যে মা এসে আপার ছবি দেখে রেখে গেল। রেখে গিয়ে বলল, অনন্যার ছবি কোথায় পেলে জানিস না? মৃত মানুষের ছবি ঘরে রাখতে নেই, ভুলে গেছিস অনন্যা কিভাবে মারা গেছে? আত্মঘাতী মনা মানুষের ছবি রাখলে ঘরে শয়তান প্রবেশ করে। এখন এই ছবিটা ফেল, না হয় পুড়িয়ে ফেল। এ ছবির জায়গায় এ ঘরে হবে না। মায়ের কথা শুনে আমি বেশ রেগে গেলাম। রাগটা দমানোর চেষ্টা করেও পারলাম না। রাগের মাত্রা বাড়িয়ে দিয়ে বললাম, কেমন মা তুমি? ঠিক আছে, আমি মেনে নিলাম ছবি ঘরে রাখলে ফেরেস্তা আসে না, তাই বলে নিজের মেয়ে ছবিটা ফেলে দিতে বলবা? কোনো বাক্সে রেখে দিলেই তো হয়। অনন্যার প্রতি কিসের এত রাগ তোমার? আপা কি ক্ষতি করেছে তোমার? উঠতে বসতে আপাকে নিয়ে খোঁটা দাও। আপার মৃত্যুর জন্য তুমি দায়ী মা। আপাকে তোমার একটু ভরসা দাওনি। দিনের পর দিন তোমাদের কথার আঘাতে আপা মারা গেছে। আজকে যদি একটু ভরসা দিতে, আপা আমাদের সাথে থাকতো। আপা কত জ্ঞানী ছিল। বেঁচে থাকলে অবশ্য ছেলেদের মতো কাজ করে খাওয়াইতো মা। অতি লোভে তোমাদের আজকে এ হাল। আপার আত্মা তোমাদের শান্তি দিবে না। আমার কথা শুনে মা রেগে গেল, তবে কিছু বলার সাহস পেল না। আমার সামনে থেকে তড়িৎ গতিতে বের হয়ে গেল। আমি আবার ছবিটাকে আমার বাক্সবন্দি করলাম, তারপর সযত্নে বুক শেলফে রেখে দিলাম। আজকে আর টিউশনে গেলাম না। সকাল গড়িয়ে দুপুর হলো, বাবা কাজ শেষ করে খেতে বসছে। সবাই একসাথে বললাম, বাবা মুখে চিন্তার ভাঁজ, খাবার প্লেট কেবল হাত নাড়াচ্ছে। মা বাবাকে এমন করতে দেখে জিজ্ঞাসা করলো, কী গো, খাচ্ছেন না কেন? চিন্তিত মুখে বাবা জবাব দিল, অনন্যা মারা গেছে 12টা বছর হলো, এখনও পর্যন্ত অনন্যার কথা মনে হয়ে আমার খারাপ লাগেনি। কেন লাগেনি জানি না। সেদিন জাম গাছে অনন্যাকে ঝুলতে দেখে আমার সত্যি কষ্ট হয়নি। মনে হয়েছিল হাঁপ ছেড়ে বেঁচেছি। এ মেয়েকে চাইলে কোথাও গোছাতে পারতাম না। তবে খারাপ লেগেছিল তখন, যখন তাকে কেউ দাফন করতে দিচ্ছিল না। অনন্যার মা, আমি অনন্যাকে নিজে হাতে মাটিতে পুঁতে রেখে এসেছিলাম। কাফনের কাপড় সরিয়ে মুখটা খুলে রেখে এসেছিলাম। সেটা তো অন্যায় ছিল, অন্য কেউ ছিল না। তাহলে আজকে আমি কাকে দেখলাম? একদম অনন্যার মতো দেখতে। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার মতিভ্রম, তবে বুঝতে পারলাম এটা আমার মতিভ্রম না। মেয়েটা ঠিক আমার পাশে এসে আমাকে বলল, ক্ষতর জায়গা আপনার একদম শুকিয়ে গেছে তাই না? ক্ষতর জায়গায় কী করে খুঁচিয়ে বিক্ষত করতে হয় সেটা আমি জানি। সময়ের সাথে সাথে আমাকে মেরে ফেলার শাস্তি তো পাবেন আপনারা। বিশ্বাস করো অনন্যার মা, আমি পুরোপুরি স্তব্ধ। এ কথা বলার পর মেয়েটা চলে গেল। বারবার মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। তবে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে বুঝলাম এটা স্বপ্ন নয়। কিন্তু মেয়েটাকে, বাবার কথা শুনে মা চুপসে গেল, কিন্তু বাবার কথা শুনে আমার মনে প্রশ্ন জাগলো, মেয়েটা কেন বাবাকে বলল খুনের শাস্তি পাবে? তাহলে কি অনন্যা খুন হয়েছিল আর সেটার সাথে বাবা দায়ী? অবিচ্ছিন্ন ভাবনাগুলো আমাকে ভীষণ কুড়ে খাচ্ছে। অনন্যা কি সত্যি আত্মহত্যা করেছিল? আপার জন্য আজকে আমার ভীষণ মন খারাপ লাগছে। আপা কি সত্যি খুন হয়েছে? আপার খুনের সাথে কি বাবা মায়ের কোনো সম্পৃক্ততা আছে? পরক্ষণে মনে হচ্ছে, কী ভাবছি এসব আমি? শত হলো বাবা আর মা, তারা তো তার সন্তানকে খুন করতে পারে না। এসব কেনই ভাবছি আমি? কিন্তু সে মেয়েটা কে? আমার চোখ মিথ্যে হতে পারে না, তবে বাবার চোখ তো মিথ্যে হতে পারে না। বাবা তো দেখেছে তাকে। সবার আগে আমার সেই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। কিভাবে তার দেখা পাবো আমি? এসব ভাবতে লাগলাম। দিন পেরিয়ে রাত নেমে গেল। আমার ভাবনাগুলো আমার ভেতরে আরও প্রখর হতে থাকলো। রাতের আকাশে অমাবস্যার অন্ধকারে চারিদিক ছেয়ে গেল। এ আধার খুঁটিয়ে কখন আলোর খোঁজ মিলবে সেটাই ভাবছি। আবার যদি সত্যি বেঁচে থাকে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।
আচ্ছা, আপার আত্মা কি ওই মেয়েটা? ভাবনাগুলো যেন কোথা থেকে গিয়ে কোথায় ডানা মেলেছে তার অন্ত নেই। কখন যে ঘুমের এসে চোখের ডানা মেলল বুঝতেই পারিনি। পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙলো। ঘরটাতে আর ভালো লাগছে না। তাই একটু হাত মুখ ধুয়ে বাইরে বের হলাম হাঁটতে। হাঁটতে হাঁটতে আবার আপাকে দেখলাম। আপাও হাঁটছে আমার পাশে পাশে। এটা সেই মেয়েটা যাকে সেদিন দেখেছিলাম। এই সুযোগে তার সাথে কথা বলার আমি হন্তদন্ত হয়ে তার দিকে গেলাম। আচমকা তার হাতটা চেপে ধরলাম। বেশ উত্তেজিত আর অস্থির করে বললাম, আপনি আমার বড় আপার মতো হুবহু দেখতে। একটা মানুষের সাথে একটা মানুষের এত মিল কী করে হয়? আপনার সাথে আপনার কোনো অমিল নেই। আমার আপা মারা গেছে 12টা বছর হয়ে গেছে। তাহলে আপনি কে? কেনই বা আপনি আমার বাবাকে বলছেন আপনি এসেছেন প্রতিশোধ নিতে? আপনি কি আপাকে চিনতেন? কে আপনি? আমার প্রশ্নের উত্তর দিন। আমার আপার সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? প্লিজ বলেন। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমার হাতটা কি ঠান্ডা নাকি গরম? আমি তার হাতটা চেপে ধরে বললাম, একদম ঠান্ডা। সে আর একটু হেসে বলল, জীবিত মানুষের হাত কি এত ঠান্ডা হয়? এখনও কিছু বুঝছিস না ফির না? আমি ভয়ে হাতটা ছেড়ে দিলাম। তাহলে কি আপার আত্মা? আমি ভয়ত্ব গলায় জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমার নাম জানলে কি করে? আমার আপার মতো সব কিছু। সে এবার হেসে জবাব দিল, কাউকে কি পুরোপুরি কপি করা যায়? আমি তোর আপা, যাকে তুই আম গাছে ঝুলতে দেখেছিস। সেদিন আমার দেহটা দেখেছিলি, কষ্টটা দেখিসনি। অন্তরটা কত বিক্ষত দেখবি। আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে ভয়ে বললাম, মৃত মানুষ কি ফিরে আসে কি? আপনি কে? সত্যি করে বলুন। সে আবার জোর গলায় বলল, আমি তোর আপা। আমার ক্ষত বিক্ষত দেখবি না? আয় দেখ আমার ক্ষত। বলতেই তার মুখটা পুরোপুরি বীভৎস কালো হয়ে গেল। এত ভয়ঙ্কর হয়ে গেল যে আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার ঘুমটা ভেঙে গেল। বুকটা ধুক ধুক করছে। তার মানে আমি স্বপ্ন দেখেছিলাম। এসব ভেবে ঘুমিয়েছিলাম, তাই এমনটা দেখছি। আমার সারা শরীর লোম কাটা দিয়ে উঠল। পাশে রাখা বোতল থেকে ঢকঢক করে পানি খেলাম। পানি খাওয়ার পর ভাবতে লাগলাম, এই কি স্বপ্ন দেখলাম? সত্যি কি এ স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে? আমি আর ভাবতে পারলাম না, আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 9টা বাজে মা আমাকে ডেকে ঘুম থেকে তুলল। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। পাশের বাড়ির সোনিয়া গলায় দড়ি দিয়েছে আমাদের বাসার সামনে থাকা আম গাছে। সেই দৌড়ে গেলাম। মেয়েটি আম গাছে ঝুলছে। আমার আবার আপার কথা মনে হলো। তবে মেয়েটাকে দেখার পর আমার মাথায় অন্য একটা প্রশ্নের উদ্ভব হলো। এই মেয়েটার গলার নিচে নখের দাগ। তার মানে মেয়েটা দড়ি দেবার পর নিজেকে বাঁচাতে চেষ্টা করছে। যতদূর জানি সকল গলায় দড়ি দেওয়ার মানুষ এ কাজ করে, কিন্তু আপার ক্ষেত্রে তো এমনটা ছিল না। আপার শরীরে কোনো নখ বা খামচির দাগ ছিল না, গলায় কোনো রকম দাগ ছিল না। তবে মাথার পেছনে বেশ ফোলা ছিল। যতটা বুঝতে পারছি কেউ আপাকে জোরে আঘাত করছে। তখন অল্প বয়স হয়, এসব নিয়ে চিন্তা করিনি। আমার দৃঢ় বিশ্বাস আপাকে খুন করা হয়েছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, খুনের রহস্য আমি উদ্ঘাটন করব যে করে হোক। এর মধ্যে পুলিশ এসে সোনিয়াকে নামালো। সোনিয়া বেশ চটপট আর হাসি খুশি ছিল। তার সাথে আমার অন্তরঙ্গ না থাকলেও পরিচয় ছিল ভালো। সে একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, আর ছেলেটা অন্যত্র বিয়ে করে সে বিষয়টা মানতে না পারে আত্মহত্যা করে। এ দুনিয়া এরকম হাজারো মেয়ে আছে যারা প্রিয়জন হারিয়ে জীবন মিত্র হয়ে বসবাস করে। দুনিয়া বড়ই অদ্ভুত। কিছু মানুষ হাজার হাজার টাকা খরচ করে সুস্থতার পেছনে বেঁচে থাকার জন্য, আর কিছু কিছু সুস্থ মানুষ নিজেকে শেষ করে দেয় না পাওয়ার হাত থেকে বাঁচার জন্য। সোনিয়ার লাশটা পুলিশ নিয়ে গেলেও সব কিছুর জন্য কাকতালীয়ভাবে পর্যায়ক্রমে হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? মায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা কাঁদছে। অনেক দিন পর মাকে কাঁদতে দেখলাম। মাকে হালকা গলায় জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? মা লম্বা নিঃশ্বাস ফেলে কাঁদতে কাঁদতে বলল, অনন্যার কথা খুব মনে পড়ছে। আমার মেয়েটাও তো এভাবে চলে গেছিলো, এভাবে আমার মেয়েটা ঝুলেছিল। আমার মেয়েটাকে হারিয়ে কেমন লেগেছিল আমি জানি, তবে বাস্তবতা তো মেনে নিতেই হবে। আমরা তো দোষী ছিলাম, ওকে বিয়ে দিয়েছি। তবে সে কি পারতো না একটু রয়ে সয়ে সংসার করতে? সংসার হয়নি ঠিক আছে, তাই বলে এরকম করে আমাদের গ্রাম ছাড়া করবে? মেয়েটা মরেও আমাদের শান্তি দিল না। মায়ের কথা শুনে আমার গাটা আবারও জ্বলে উঠল। বজ্রকণ্ঠে বললাম, ঘুরে ফিরে সব আপার দোষ। আর তোমরা তো ধুয়ে তুলসী পাতা। আপার মরার জন্য তোমরাই দায়ী যত সব। কথাটা বলে আমি হাঁটতে লাগলাম আনহারি ভবনের দিকে। আমার একটাই চিন্তা, যে করে হোক আমি সেই মেয়েটার সাথে দেখা করব। আমি জানবো মেয়েটা কে, কে এই মেয়ে যে আমার আপার সকল কিছু বহন করছে। আমি চলে গেলাম আনহারি ভবনে। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি একজনের সাথে দেখা করতে বলছি। মেয়েটার নাম জানি না, তবে দেখতে অনেক সুন্দরী। চোখগুলো স্রোতস্বিনী হরিণের মতো, নাকটা বেশ খাড়া। আপা দেখতে যেমন ঠিক বর্ণনা দিচ্ছে তেমনটাই বর্ণনা। লোকটা এবার যা তথ্য দিল তা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। লোকটা আমার কথা শুনে অবাক হয়ে বলল, যে বর্ণনা দিছে সেটা স্বয়ং
আনহারি ম্যাডাম তো 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে কি করে এখানে আসবে? আপনার হয়তো কোথাও ভুল হয়েছে। সে শোক কাটাতে পারেনি বলে ম্যাডামের মা এখনও অসুস্থ। একটাই মেয়ে ছিল তাদের। এত বড় লোকের ধন এবার পিঁপড়াই খাবে। এ ধন সম্পত্তি দিয়ে কি করবে বলুন, যদি মেয়েটাই না থাকে? কিন্তু আপনি কি হঠাৎ করে ওনাকে খুঁজছেন কেন? আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছেন উনি? এসব ভাবতে লাগলাম। আমার চোখ কি ভুল হয়? দুজন হুবহু দেখতে মানুষ, একজন 12 বছর আগে মারা গেছে আর একজন 2 বছর আগে। এটা কি করে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? আমি স্মিত গলায় বললাম, এটা কি করে সম্ভব? আমি ওনাকে দেখেছি নিজের চোখে। আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। উনি রেগে গিয়ে উত্তর দিলেন, আপনার ভুল হচ্ছে? হয়তো আপনি কাউকে নিয়ে চিন্তা করছেন, তাই এসব দেখছেন। মৃত মানুষকে নিয়ে মিথ্যে কেন বলবো? আমার শরীর কাঁপতে লাগলো, কপালে বিন্দু বিন্দু ঘাম ঘামতে লাগলো। আমি আশাহত হয়ে বিগলিত গলায় বললাম, আমি আনহারি ম্যাডামের মায়ের সাথে দেখা করতে চাই। প্লিজ আমাকে নিয়ে যান, আমাকে একটাবার সুযোগ করে দিন। এভাবে ওনার সাথে দেখা করা যাবে না, আগের থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তাহলে ওনার সাথে যোগাযোগ করার নাম্বারটা দিন, আমি অনুমতি নিয়েই দেখা করতে আসবো। আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন, আপনি কি আমার চাকুরি খেতে এসেছেন? আচ্ছা, আজব মেয়ে তো আপনি। আমি নিজেকে সামলাতে পারলাম না, ওনার পায়ে ধরে কান্না করলাম। আমি একটু দেখা করতে চাই। আমি আমার বড় আপার কষ্টের জবাব দিতে চাই, কিন্তু সেজন্য আমাকে এই রহস্য বেদ করতেই হবে। আমাকে একটু সাহায্য করুন, ওনার সাথে দেখা করার সুযোগ আমাকে করে দিন প্লিজ। উনি এবার আমার কথা একটু নরম হলো, আমাকে পা থেকে ছুটিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আমি ম্যাডামের সাথে কথা বলে আসতেছি। এ বলে উনি ভেতরে ঢুকলেন। আমি অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। সময় যেন কাটছে না, সারা শরীর আমার ঝিম ধরে আছে। জানি না করতে পারবো কি না। তবে এ রহস্যের উন্মোচন জন্য আনাহারি ভবনে আমাকে ঢুকতে হবে। অস্থিরতা অপেক্ষায় এক পর্যায়ে তিনি আসলেন। আমাকে ঠান্ডা গলায় বললেন, আপনি ভেতরে যান, ম্যাডাম যেতে বলছে। আমার বুকটা কাঁপছে। যতই প্রবেশ দরজা ভেদ করে ভেতরে ঢুকছে, ততই আমার বুক ধড়ফড় করছে। গেট পার হয়ে একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় কোনো বাগান নেই, একটা ফুলের গাছও নেই। সাধারণত এসব বাড়িতে এই জায়গাগুলো ফুল গাছে ভরপুর থাকে। এ বাড়িটা একদম জায়গাটা ছিল ফাঁকা। প্রবেশের দরজা থেকে ভবন পর্যন্ত যেতে 2 মিনিটের পথ হাঁটতে হয়। আমি 2 মিনিট পথ হেঁটে গিয়ে একটা বড় দরজা লক্ষ্য করলাম। সেখানে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। তিনি আর আমাকে বাধা দিলেন না। হয়তো এবারই প্রথম চৌকাঠ পার হওয়ার পর আর কোনো কড়া নেই ভবনের ভেতরে ঢোকার। আমি দরজার সামনে যেতে তিনি দরজা খুলে দিতেন। আমি ভবনের ভেতরে প্রবেশ করলাম। বুকটা আমার আরও কেঁপে উঠল, কারণ বড় আপার ছবি দিয়ে পুরো দেওয়াল সাজানো। আরও বেশি কৌতূহল বাড়ল যখন পার্সেল পাঠানো বড় আপার সেই তৈলচিত্রটা এখানেই ঝুলে আছে। একই ছবি দুজনের কাছে, তাহলে এই মেয়েটা কে ছিল? আমি চারিদিকে ছবির দিকে কেবল চোখ বুলাচ্ছি। এমন সময় মধ্যবয়স্ক একজন ভদ্রমহিলা আমার কাছে আসলেন। মহিলার বয়স 55 বছরের মতো হবে, তবে বেশ পরিপাটি হয়ে থাকায় বয়স 40-এর কোঠায় লাগছে। দেখতে ভীষণ সুন্দরী ও মায়াবতী, লম্বা, একটু খাটো, তবে চেহারার টান, বাকি দিক সব বিবেচনা করলে এটাতে তেমন ফোকাস হচ্ছে না। তিনি আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাথে দেখা করার জন্য দারোয়ানের পা ধরেছিলে? কী জন্য দেখা করতে চাও? কোনো ডোনেশন লাগবে? কার জন্য? আমি মাথা নিচু করে মাথা নেড়ে বললাম। তিনি পুনরায় বললেন, তাহলে কী চাও? আমি হালকা বলে বললাম, দেওয়ালে টাঙানো ছবি মেয়েটা আমার বড় আপার মতো দেখতে। আমার বড় আপা মারা গেছে 12 বছর হলো। গতকাল এই মেয়ে আমাকে আনহারি ভবনের কথা জিজ্ঞাসা করছিল। তখন থেকে বড় আপার কথা ভীষণ মনে করছে। আমি আর নিজেকে সামলাতে না পারে এখানেই চলে আসি। দারোয়ান জিজ্ঞাসা করার পর বলল, ওনার নাম আনাহারি। এ বাড়ির নামকরণ ওনার নামেই হয়েছে। তবে 2 বছর আগে তিনি নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। কিন্তু উনি যদি মারা যান, তাহলে গতকাল আমি কাকে দেখেছি? তিনি কি শুধু আমার ভ্রম ছিল? আর সবচেয়ে বড় বিষয়, বড় আপার মতো হুবহু দেখতে একটা মানুষ কী করে হয়? আপনার কি কোনো যমজ মেয়ে ছিল? সে কি না হারানো গেছে কোনোভাবে? এবার তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন। তারপর আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি নিশ্চিত তোমার বড় আপা দেখতে আনাহারির মতো? ওনার কথা শুনে আমি মোবাইল থেকে বের করা আপার সে তৈলাক্ত ছবিটা দেখালাম। আবার অঙ্গিত সেই ছবিটা দেখালাম। সব কিছু দেখার পর উনি বললেন, এটা সত্য, তোমার বড় আপা আনহারির মতো দেখতে। তবে আনহারির কোনো যমজ বোন নেই। আমার মেয়ে দেশের বাইরে জন্ম নিয়েছে এবং একটাই মেয়ে আমার হয়েছে। শুনেছি পৃথিবীতে 7 জন মানুষ একরকম দেখতে, হয়তো সেরকম কিছু। আর কি যেন বললে, আনহারি মারা গেছে? আমি উথলা কণ্ঠে বললাম, আপনাদের দারোয়ান তো তাই বলল, কিন্তু আমি তো নিজ চোখে গতকাল ওনাকে দেখলাম। তিনি একটু বিরক্ত করে বললেন, দারোয়ান তোমাকে এমন ইনফরমেশন কেন দিয়েছে জানি না। আনহারি বেঁচে আছে। সে দীর্ঘদিন দেশের বাড়ি ছিল, পড়ালেখা করেছে, এরপর গতকাল দেশে আসলো, ঘরেই আছে সে। তবে
এখন তুমি কি চাও বলো? আমি ওনার সাথে কথা শুনে একদম চুপসে গেলাম। তাহলে দারোয়ান একথা কেন বলল? আমি কী সব হচ্ছে আমার সাথে? কান্নায় আমার চোখ দুটো ভিজে যাচ্ছে। কান্না গলায় বললাম, আমি একটু আনহারি আপাকে ধরতে চাই। আমার বড় আপার মতো দেখতে মানুষটাকে একটাবার জড়িয়ে ধরতে চাই। আমি আর কিছু চাই না, না কোনো টাকা পয়সা, না কোনো ডোনেশন। এ কথা বলার পর আন্টি আমাকে বসতে বললেন। এতক্ষণ কথাবার্তায় দাঁড়িয়ে হচ্ছিল, আমি বসলাম। তিনি আনু বলে ডাক দিলেন। ডাকার 5 মিনিটের মধ্যে আনহারি সামনে আসলো। আমি আর বসে থাকতে পারলাম না, দৌড়ে গিয়ে ওনার হাতটা ধরলাম। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি কেঁদে কেঁদে বললাম, আপনি দেখতে হুবহু আমার বড় আপার মতো। আপনারা যমজ নন, তবু আপনাদের মধ্যে কত মিল। আপনাকে ধরার পর মনে হচ্ছে আমি আমার বড় আপাকেই ধরছি। কেন জানি না, কোনো পার্থক্য আমি তৈরি করতে পারছি না। কিন্তু জলজ্যান্ত একটা মানুষকে আপনার বাসার দারোয়ান কেন বলল 2 বছর আগে আপনি মারা গেছেন, সেটাই বুঝছি না। আমার কথা শুনে আনহারি চমকে উঠল। রতন বলেছে আমি মারা গেছি? আমার সাথে চলো তো, তাকে জিজ্ঞাসা করি। সে এ বাড়িতে কাজ করে 3 বছর হয়েছে। তার সাথে আমার দেখা হয়েছে কেবল একবার, আর সে আমাকে মৃত বানিয়ে দিল। আর শোনো, জানি না তোমার বড় আপা সত্য আমার মতো দেখতে কিনা, তবে বড় আপা বলে ডেকেছো, সেহেতু সকল কাহিনী আমি শুনবো তোমার। তবে এর আগে রতনকে জিজ্ঞাসা করি কেন এমনটা বলছে। আমার সাথে চলো। তারপর উনি আন্টির দিকে তাকিয়ে বললেন, মা তুমি এখানে থাকো, আমি দেখছি বিষয়টা। কথাটা বলে তিনি আমার হাতটা চেপে ধরে বাইরে আনলেন। দারোয়ান সামনে, আমরা দুজন দাঁড়িয়েছি। দারোয়ানকে অতি রুষ্ট গলায় বললেন, কী ব্যাপার? এ মেয়েকে কেন বলেছ আমি 2 বছর আগের রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি? জলজন্ত আমাকে মেরে দিলে? দারোয়ান ওনার দিকে তাকালেন, আবার আমার দিকে তাকালেন। আমার দিকে তাকাতেই বললেন, এমনটা কেন বলছো? দারোয়ান ভূত ভূত বলে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ভীষণ অবাক হলাম। এটার মানে বুঝতে পারলেন না। কি হচ্ছে এসব? কেনই বা দারোয়ান এমন করলো? দারোয়ানকে এভাবে চিল্লাতে দেখে ভেতরের দারোয়ান বাইরে চলে এলো। আনারে অস্থির গলায় বলল, মাপিস সাহেব, ওনাকে ধরে গাড়িতে তুলুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। মাপিস সাহেব রতনকে ধরে গাড়িতে তুলল। আনহারি আপা আমাকে নিয়ে গাড়িতে উঠল। কল দিয়ে ওনার মাকে বলল দ্রুত হাসপাতালে আসতে। দ্রুত রতনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পর জানা গেল সে ব্রেন স্ট্রোক করেছে। আনহারির মা ওর বাবা ছুটে আসলো হাসপাতালে। আনহারির বাবা আমজাদ চৌধুরী ব্যবসার কাজে কুমিল্লায় ছিল গত 6 দিন। আজকে ঢাকায় পৌঁছে সে খবর শুনল, সাথে সাথে আসলেন। তিনি হাসপাতালে আসতেই আনহারি ওনাকে বললেন, বাবা এই রতন আমাকে দেখে কেন ভয় পায়? আমজাদ সাহেব থমকে গেলেন আনহারিকে দেখে। তিনি মনের অজান্তে বলে উঠলেন, 2 বছর আগে চলে যাওয়া মেয়ে কী করে আসলো আমার সামনে? ওনার মুখে এমন কথা শুনে আমি চমকে গেলাম। তাহলে কি সত্যি আনহারি মারা গেছে? আনহারি যদি মারা যায়, বড় আপা যদি মারা যায়, তাহলে এই মেয়ে কে? এই প্রশ্নটা এখন মুখ্য হয়ে দাঁড়ায়। আর সে রহস্যের জট খুলতে গিয়ে একের পর এক সাসপেন্স যেন গল্পটায় নতুন মন নিল। এমন সময় আমজাদ সাহেবের মোবাইলটা বেজে উঠল। তিনি বারবার কল কাটছেন, তবুও কলটা যেন বেজেই যাচ্ছে। যতবার উনি কল কাটছেন ততবার অপরপক্ষে পুনরায় কল দিচ্ছেন। এবার বেশ বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে সামনের দিকে এগোলেন। করিডোরে একপাশে আসলো। আমি কেন জানি না ওনার পিছু পিছু গেলাম। আমাকে উনি চেনেন না, তাই হয়তো আমার উপস্থিতি তিনি বেশি পাত্তা দিলেন না। কলটা ধরেই বলে উঠলেন, মালিয়া, ডোন্ট কল মি নাও। আমি এখন খুব ঝামেলায় আছি। ভেবেছিলাম খুব দ্রুত সব কিছুর মালিক হব, কিন্তু এখন সব কিছু ভেস্তে যাচ্ছে। আনহারি বেঁচে আছে। আমি আর তুমি মিলে তাকে হত্যা করেছিলাম। কিভাবে ও বেঁচে আছে? মৃত মানুষ কীভাবে বেঁচে আছে? রতন আমাদের সাহায্য করেছিল, সে তো আনহারিকে দেখে কোমায় চলে গেছে, ব্রেন স্ট্রোক হয়েছে। কথোপকথনে যতদূর বুঝলাম, মালিয়া আমজাদ সাহেবের প্রেমিকা, আর সেই নিজের হাতে তার সন্তানকে খুন করেছে। একটা বাবা এটা কিভাবে পারে? তাহলে বড় আপার খুনের সাথে কি আমার বাবা জড়িত? সব মিলিয়ে যেন পাগল হয়ে যাচ্ছি। আমি আরও ভালো করে তার কথোপকথনে মন দিলাম। কথোপকথনের স্রোত থেকে বুঝতে পারলাম অপরপক্ষ বলছে, এটা কোনোভাবেই সম্ভব না। আনহারের মৃত্যুর পর আমরা তাকে মর্গে নিয়ে গিয়েছিলাম। মর্গের লোকটাকে টাকা খাইয়ে রিপোর্টে অ্যাক্সিডেন্ট লিখতে বলেছিলাম। এমন না তার মুখ থতলে গিয়েছিল, তার মুখ অবয়ব একদম স্পষ্ট ছিল। ময়নাতদন্তের নিজ চোখে তাকে নিতে দেখেছি। আনহারি বেঁচে থাকবে এটা কোনোভাবেই সম্ভব না। নিশ্চয় মেয়েটা ফেক। ভালো করে খোঁজ নাও, ডিএনএ টেস্ট করো। কোনোভাবে আনহারি বাঁচবে না, এটা কখনোই সম্ভব না। আমজাদ সাহেবের অস্থিরতা বাড়ছে, সেটা তার মুখের প্রতিচ্ছবি থেকে বোঝা যাচ্ছে। ফর্সা মুখটা একদম ঘেমে একাকার, নীল হয়ে গেছে তার মুখ। বড়লোকের চরিত্র হয়তো এমনই হয়। তিনি নির্দ্বিধায় একটা মেয়ের জন্য নিজের মেয়েকে খুন করেছিল, কিন্তু এখানে প্রশ্ন আসলো, তাহলে মেয়েটা কে? এসব ভাবতে ভাবতে তিনি কল কেটে গেল। আমি এপাশ থেকে সরে দাঁড়ালাম। হয়তো খুব শীঘ্রই বিষয়টা ক্লিয়ার হবে। আমজাদ সাহেব আনহারির সামনে আসতে আনহারি বলে উঠল, পাপা তুমি কোথায় গেছিলে? রতন এমন কেন বললো আমাকে? আমজাদ সাহেব রেগে গেলেন। আনহারের মুখের উপর বলে উঠলেন, তুমি আমার মেয়ে নাও, আমার মেয়ে মারা গেছে।
কে পাঠিয়েছে আমার মেয়ে সাজিয়ে বলো? মনে হচ্ছে এত এত টাকার লোভ কেউ তোমাকে সার্জারি করে পাঠিয়েছে। এই কথা শুনে আনহারি মা তীব্র গলায় বলে উঠল, আমার বিশ্বাস ছিল আমার মেয়ে বেঁচে আছে, এবং বলছি আমার মেয়ে বেঁচে আছে। একদিন তোমাকে এসে সারপ্রাইজ দেবে, দেখো আমার মেয়ে ঠিক ফিরে এসেছে। এরকম কথা আর বলবে না, এটা আমাদের আনহারি। মা কখনোই মেয়েকে চিনতে ভুল করে না। লাবু, তুমি আবেগে সব গুলিয়ে ফেলছো। আমাদের মেয়ে মারা গেছে, নিজ হাতে তাকে কুরবানি করেছি। আনহারির মা আমজাদের কথা শুনে সাথে জিজ্ঞেস হলো, কুরবানি করেছো মানে? আমজাদ সাহেব মুখটা ফসকে সত্যিটা বের হয়ে গেলেও তিনি কথার স্রোত পাল্টে বললেন, কুরবানি করবো কেন? কবর দিয়েছি। আমি আমার মেয়েকে নিজে হাতে কবর দিয়েছি। এটা আমাদের মেয়ে না। আনের কপাল কুঁচকে জবাব দিল, বাবা আমি মরিনি। সেদিন অ্যাক্সিডেন্ট পর আমাকে মা বিদেশে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছিলো। আমি সুস্থ হয়ে সেখানে থেকে যাই। আমার অ্যাক্সিডেন্ট পর মা সিঙ্গাপুরে ছিল না 1 মাস। তুমি কি ভুলে গেছো বাবা? আমজাদ সাহেব আমতা আমতা করেও জবাব দিল, হ্যাঁ ছিল, তবে সেটা লাবুর ট্রিটমেন্টের জন্য। লাবু এর পুরো নাম হচ্ছে লাবণী জোহা। আনহারির মায়ের নাম লাবণী জোহা। লাবণী জোহা আমজাদ সাহেবকে থামিয়ে দিয়ে বলেন, এটা একটা সারপ্রাইজ। আমার মেয়ে তোমাকে সারপ্রাইজ দিবেই বলে আমাকে নিষেধ করেছিল ওর ব্যাপারে যেন না বলি। এখন সে পড়াশোনা শেষ করে সারপ্রাইজ দিতে এসেছে। এখানে আর কোনো কথা থাকতে পারে না আমজাদ, এটাই আমাদের মেয়ে। আনহারি এবার আবেগী বলে বলল, মা বাবা তো আমাকে একদম মানতেই পারছে না। আমি মরে গেলে হয়তো বাবা খুশি হতো। রতনও আমার জন্য এ হাল। একদম ভালো লাগছে না আমার। লাবণী জোহা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে সবাই জানে তুমি মারা গেছো। অনেকবার বলেছে তারা, তো আমাকে মানসিক রোগী বানিয়ে দিত। তুমি চাইতে এক্কেবারে দেশে এসে কথা বলবে, তাই কাউকে যেন তোমার নাম্বার বা কিছু না দিই। সেজন্য প্রমাণ করতে পারিনি। তোমার বাবা কথায় কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রতন শখে চলে গেছে, এর বাইরে কিছু না। তারপর লাবণী জোহা আমজাদ সাহেবের দিকে তাকিয়ে বলো, তুমি চাচ্ছ তার ডিএনএ টেস্ট করাতে? তবে সেটাই হোক। কাল আনহারের ডিএনএ টেস্ট করাবো। সে আমার মেয়ে। যদি প্রমাণ হয় তখন তো মানতে অসুবিধা নেই। আমজাদ সে স্বাভাবিক এবং পরিপক্ক গলায় উত্তর দিল, আলবাত ফেক প্রমাণ হবে। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এখন আমরা রতনের বিষয় নিয়ে আলোচনা করি। আনহারের বিষয়টা কাল বুঝবো। আমি রাতে ডাক্তারের সাথে কথা বলে রাখবো। অবশ্য বিষয়টি গোপন রাখবো, কারণ মান সম্মান জড়িয়ে আছে এতে। আমি এসব কথার মধ্যে একদম চুপ রইলাম। একটু আগে শোনা সব কথাই আমি বুকে চেপে রাখলাম, কারণ এখন এসব বলতে গেলে কেউ বিশ্বাস নাও করতে পারে। এরপর আমজাদ সাহেব পল্টি নিতে পারে। বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা। এদিকে রতনকে হাসপাতালের আইসিইউতে রাখা হলো। সন্ধ্যা নেমে আসলো। অনেকক্ষণ বাসার বাইরে। মা কল দিল। কল দিতে দিতে বলছে, এত দেরি করছিস কেন? আমি মাকে কোনো রকম বুঝিয়ে দিলাম। তারপর আনহারি আর লাবণী জোহার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। বিদায় নিয়ে আসার সময় আনহারি আমার হাতটা চেপে ধরলো। নাম্বারটা দিয়ে যাও তুমি, কাল অবশ্যই দেখা করবে। তারপর বাকি কথা, তোমার বোন অনন্যার সাথে ঘটে যাওয়া প্রতিটা কাহিনী আমাকে বলবে। আনহারের মুখ থেকে অনন্যা নাম শুনে আমি চমকে গেলাম। একটা বারের জন্য আমি তাদের বড় আপার নাম বলিনি, তাহলে সে কী করে তার নাম জানলো? আমি আর কিছুই ভাবতে পারছি না। ভেতর ভেতর একটা ভয় জাগতে লাগলো। ভয় কেন কাজ করছে জানি না। আমি কি কোনো গোরখধাঁধায় ফেসে যাচ্ছি না তো? আমি কাপা গলায় বললাম, আপনি আমার আপার নাম জানলেন কী করে? জোর দিয়ে তিনি উত্তর দিলেন, কথায় কথায় তুমি বলেছিলে। আমি আর কিছু বললাম না। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার পর থেকে আমার কেবল একটাই মনে হচ্ছে, এই আনাহারি অনন্যা। কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যায়, মারা গেল কেন? মনে মনে সিদ্ধান্ত নিলাম এ বাড়িতে যে করে হোক আমি ঢুকবো। এমন সময় মা এসে রেগে গিয়ে বললেন, কই ছিলি সারাটা দিন? 2টা টিউশনি থেকে কল দিয়েছে, তুই সেখানে যাসনি? ছিলি কোথায় তুই? তুইও যদি বড়টার পথ ধরছিস, বলার কিছু নেই। এক মেয়ে মুখ পুড়লো আর সেজন্য গ্রামে থাকতে পারলাম না, আর তুই যদি মুখ পোড়া শহরে থাকতে পারবো না। মায়ের কথায় কিছুটা রাগ হলো। আমি সেটা দমিয়ে নিয়ে মৃদু গলায় বললাম, মা আমি একটা চাকুরি পেয়েছি। আমি কাল থেকে সেখানে থাকবো। টিউশন আর করাতে হবে না। ওইখানে থাকা খাওয়া ফ্রি, আর কিছু টাকাও পাবো। পড়াশোনা আর একটা ভালো করতে পারবো। তুমি প্লিজ না করো না। আমি জানি মায়ের না করার সাধ্য নেই, কারণ অভাবের সংসারে আমার গতি হয়েছে, এতেই তিনি খুশি। মা সহজেই রাজি হয়ে গেলেন। ভাবনার সাগরে ডুবতে ডুবতে কখন যে ঘুমের সাগরে ডুবে গেলাম খেয়াল নাই। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম 11টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম। মাকে অনেক পটিয়ে জবের নাম করে আনহারি ভবনের দিকে রওনা দিলাম। সে বাসায় যাওয়ার একটাই লক্ষ্য, রহস্য উদ্ঘাটন। এবার কেউ আমাকে ভবনে ঢুকতে আটকায়নি। খুব সহজে ভবনে ঢুকে গিয়েছি। তবে ঢোকার সাথে সাথে একটা বিষয় আমার পরিষ্কার হলো। যেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সেটা কেটে গেছে। সে সাথে আনহারি এবং আনহারির বাবার সকল প্রশ্নের উত্তর মিলে গেছে। কারণ এ আনহারি হলো। কি মনে হচ্ছে, এ কি আনহারি নাকি অনন্যা, নাকি সত্যি আনহারি?
আনহারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। আগের ফিঙ্গারপ্রিন্টের সাথে এখনকার ফিঙ্গারপ্রিন্ট হুবহু ম্যাচ। ভোটার আইডি কার্ডের সময় এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, আজকে সেটার সাথে একদম মিলে গেছে। একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজন কপি করতে পারে না, সব কিছু মিলে বোঝাই যাচ্ছে মেয়ে আনহারি। তাহলে আমি এটা নিশ্চিত ওই দিন আমার বড় আপা মারা গেছে। তবে 2 বছর আগে আমজাদ সাহেব কাকে মেরেছে সেটাও এখনও ধোঁয়াশায় রয়ে গেল। ডিএনএ টেস্টের দরকার পড়েনি, এতেই প্রমাণ হয় তারা দুজনে এক। আমি প্রবেশ করতে আমজাদ সাহেব জিজ্ঞাসা করলো, এই মেয়েকে? লাবণী যা উত্তর দিল, আনহার বান্ধবী। আমজাদ সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। একে তো আমি আনহারের থেকে ছোট, তার উপর ভালো কাপড় চোপড় পরা নেই। এমন মেয়েকে কি আনহারির বান্ধবী হয়? সেটাই হয়তো তিনি ভাবছেন। আমার দিকে কয়েকবার তাকালেন, তারপর ক্লান্ত একটা মন নিয়ে ওনার রুমে চলে গেলেন। লাবণী জোহা আমাকে দেখে বললেন, আমি জানি না তোমার বোনের কি হয়েছে, তার সাথে কি হয়েছিল। জানার আগ্রহ আমার নেই, কারণ এসব আমার ভীষণ প্যারা লাগে। আনহারিকে ফিরে পেরেছি, এটাই জীবনের সব। বাকি সব আমার কাছে কেবল মলিনতা ছাড়া কিছু নয়। আনহারির যেহেতু জানার আগ্রহ আছে, তুমি আনহারিকে সবটা বলতে পারো। এই বিষয়ে আমি না জানলেও চলবে। বুঝতে পারলাম লাবণী জোহা আনারিকে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। আর কিছুতেই তার কিছু আসে যায় না। এদিকে আমার মনে অনেক কিছুই ঘুরছে। 2 বছর আগে কে মারা গেল? আনারি আর বড় আপার মধ্যে এত সাদৃশ্য কেন? সব কিছু ভাবনার অতল গহ্বর থেকে যেন আমি বের হতে পারছি না। লাবণী জোহা সেখান থেকে প্রস্থান নিল। আনহারি আমাকে ডেকে বলল, আমার সাথে আমার রুমে এসো, তারপর না হয় তোমার বড় আপার কথা শুনবো। এখন আগে বলো কি খাবে? আমি মদিনাকে বলছি তা করে দিতে। আনহারের চারিত্রিক বৈশিষ্ট্য একদম মিশুক প্রকৃতির। এত বড় ঘরের মেয়ের ব্যবহার এত অমায়িক, সেটা দেখে মনটা ভরে গেল। বড়লোকদের প্রতি একটা ধারণা আমার পাল্টে গেল। বুঝতে পারলাম সব বড়লোক এক হয় না। হাতের আঙ্গুল যেহেতু সমান না, সেহেতু সব বড়লোকের আচার ব্যবহার সমান না। অনেকে আছে দুলাভাইয়ের মতো নির্দয় কঠোর, আবার অনেকে আছে আনহারির মতো স্নিগ্ধ সজীব আর মিশুক। আনার কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম, আমি বাসা থেকে খেয়ে এসেছি, কিছু খাবো না। আপনাকে কিছু খেতে ইচ্ছে করলে খেতে পারেন, আমার জন্য ভাববেন না। তা বললে হবে না। আচ্ছা, তোমার জন্য মাদিনাকে বলি গুড়ের পায়েস দিতে, এটা তো তোমার পছন্দ, তাই না? আনহারের মুখে একথা শুনে আমি থমকে গেলাম। আমার ভেতরটা কেঁপে উঠলো। উনি কি করে জানলেন আমার এটা পছন্দ? আমি আমতা আমতা করে বললাম, আপু আপনি কি করে জানলেন আমার এটা পছন্দ? আমি তো আপনাকে বলিনি। বড় আপা জানতো। বড় আপা গত হয়েছে সেই 12 বছর আগে। আর আপনার মা বলল আপনার জন্ম বিদেশে, তাই আপনারা যমজ কেউ ছিলেন না, এটা বলা যায় না। কারণ আমার বোন অজপাড়াগের। মাঝে মাঝে মনে হয় আপনি আমার বড় আপা। আর আপনার এই কথাগুলো আমাকে মনে করতে বাধ্য করছে। আচ্ছা, পুনর্জন্ম বলে কি কিছু আছে? আনহারে আমার কথা শুনে হাসলেন, হেসে জবাব দিলেন, পুনর্জন্ম বলতে কিছু নেই। আমি শুধু আন্দাজে এই কথাটা বলেছি, আমার ভীষণ পছন্দ তো তাই। যাই হোক, তোমার বড় আপা আমি নই, তবে আমাকে ভাবতে পারো। যেহেতু দেখতে দুজন এক, আবার বলছে আচরণেও বেশ সাদৃশ্য আছে, সুতরাং আমাকে বড় আপা। এখন আমার রুমে আসো। এতক্ষণ দাঁড়িয়ে আছো, আর কত দাঁড়িয়ে থাকবে? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আনহারির সাথে তার রুমে প্রবেশ করলাম। পুরো রুমটা সুসজ্জিত। আমি রুমের আনাচে কানাচে দেখতে লাগলাম ভালো করে। হঠাৎ করে চোখ পড়ল একটা ময়ূরের পালকের উপর। এই পালক আমি বড় আপার কাছে দেখেছিলাম। বড় আপা বলেছিল এটা তার ভীষণ প্রিয়। বইয়ে নাকি এরকম পালক রেখে দিলে নতুন পালক গোছায়, কিন্তু এ নিয়ে কোনো কথা বলার সাহস পেলাম না। সেখানে প্রমাণিত যে আনহারি, সেখানে অনন্যা প্রমাণ করাটা বোকামি। তবে এই মেয়ে সব কিছু আমার বড় অপার সাথে মিল। যমজ না হয়ে এতটা মিল আমি সত্যিই মানতে পারছি না। মনে হচ্ছে এতে কোনো বড় রহস্য লুকিয়েছে, তবে রহস্য ভেদ করতে পারছি না। আমি কেবল চুপ হয়ে বসে পড়লাম। মনের ভিতরে থাকা প্রশ্নগুলো মনের মধ্যে গেঁথে রাখলাম। এর মধ্যে আনহারি বলে উঠল, তোমার বড় আপার কাহিনী বলো, কি হয়েছিল? আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর হালকা গলায় প্রথম থেকে ঘটে যাওয়া সকল ঘটনা বলে উঠলাম। আপা কিভাবে মারা গেল, আপার কেন জানাজা হলো না, আমরা কেন গ্রামে থাকতে পারলাম না, নিজেদের একটা ভিটা থাকার পরও কেন ভোগ করতে পারলাম না। সব শোনার পর আনহারের চোখের জল থই থই করছিল। যে কোনো সময় গড়িয়ে পড়ার উপক্রম। গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর হালকা গলায় বলল, আমি চাই তোমার বড় আপার খুনিদের শাস্তি হোক। তোমার বড় আপা আত্মহত্যা করলেও এই খুনের জন্য পরোক্ষভাবে তারাই দায়ী। আর এমনটা হতে পারে খুন করা হয়েছে। সব মিলিয়ে বিষয়টা একটু ঘাটা দরকার। অপরাধী শাস্তি পাওয়া দরকার। তবে আমি কোনো পুলিশে বা কিছু নিয়ে যাব না, তিলে তিলে মারব। আনহারির কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, তিলে তিলে মারবে মানে? মানে তারা যেমন আতঙ্ক থাকে, ভয়ে থাকে, আমি যেখানেই
অনন্যা সেজে যাব আর বলবো সেদিন যে খুন হয়েছিল সেটা অনন্যা না অন্য কেউ। দাবার কোর্টে রাজাকে যেভাবে চেক দেয় আমি ঠিক সেইভাবে তাদের চেক দেব। আমি আর কোনো কথা মতামত দিলাম না। এটাই হয়তো বেস্ট হবে। আমি কেবল মাথা নাড়লাম। দুজনে সিদ্ধান্ত নিলাম কাল কুরগাঁও যাব। দীর্ঘ 12 বছর পর সেই গ্রামে পা রাখবো ভাবতেই যেন মনটা উথালা হয়ে যাচ্ছে। আবার কবরটা দেখতে পাবো, আবার স্মৃতি জড়িয়ে জায়গাগুলো তো স্পর্শ করতে পাবো। এটা ভেবে আমার ভেতরটা অদ্ভুত একটা ঝড় যাচ্ছে। বুকটা ফেটে কান্না আসছে। আপাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমি ঝেঁকে ধরেছে। আমি কেন জানি না নিজেকে সামলাতে পারলাম না। আনহারিকে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। কান্নার এক পর্যায়ে মাদিনা প্রবেশ করে আমি থেমে গেলাম। গুড়ের পায়েস চলে এসেছে। পায়েস খাই না অনেক দিন হলো। মা রান্না করে না। অভাবের সংসারে এত কিছু হয়ে ওঠে না। আনহারি মদিনা থেকে পায়েসের বাটিটা নিয়ে আমার দিকে এগিয়ে দিল এবং সে তার নিজের জন্য এক বাটি পায়েস নিল। তারপর মদিনাকে বিদায় দিল। আমি চামচ দিয়ে পায়েসটা মুখে নিলাম। নিজের পছন্দের খাবারটা খেয়ে যেন তৃপ্তি অনুভব করলাম। কার রিজিক কখন কোথায় লেখা থাকে এটা বোঝা সত্যি কঠিন। দুদিন আগে আমি স্বপ্নেও ভাবিনি এখানে এসে কিছু খাবো। এসব ভাবতে ভাবতে কয়েক চামচ মুখে দিয়েই আনহারের দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গেলাম। এটা ভাবতে লাগলাম, এটা কি দেখছি আমি? এটা সত্যি নাকি আমার মনের ভুল? বড় আপা দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা করে শুনবেন, আশা করি ভালো লাগবে।